প্রিয় শিক্ষার্থী, একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকের এই মাল্টিমিডিয়া ক্লাসে আমি পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ সি প্রোগ্রাম নিয়ে কিছু কথা বলবো। সি প্রোগ্রামিং এটি একটি টেকনিক্যাল টপিক। কিছু ম্যাথমেটিক্যাল টার্ম, কিছু অ্যালগরিদম, ফ্লোচার্ট, চিত্র, কিছু স্টেটমেন্ট ইত্যাদি দিয়ে এই সি প্রোগ্রামিং অধ্যায়টা সাজানো আছে। কোনো কোনো ছাত্রীর নিকট এই অধ্যায়টি অনেক সহজ, তারা অল্প পরিশ্রমে বেশি নাম্বার পাওয়ার জন্য এই অধ্যায়টাকে নির্বাচন করে। অপরচ দুর্বল ছাত্রছাত্রীর জন্য এটি একটি ভীতিকর অধ্যায়। দেখা যাক যে এই অধ্যায়টিকে যতটুকু সম্ভব একটু সহজ করে সবার জন্য উপস্থাপন করা হলো। আশা করি সবাই উপকৃত হবে। এই অধ্যায়টিকে দুটি অংশে ভাগ করা যায়। একটা হলো মূল সি প্রোগ্রাম, আর একটা হলো প্রোগ্রাম রিলেটেড কিছু তাত্ত্বিক বিষয়। আমার এই লেকচারে সেই তাত্ত্বিক বা থিওরিটিক্যাল অংশ নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথমে জানতে হবে জনককে। ড্যানিশ রিচি নামক একজন প্রোগ্রামবিদ, কম্পিউটার বিশেষজ্ঞ, এই সি প্রোগ্রামের জনক। এবার তার ইতিহাস সম্পর্কে একটু দেখা যাক। আমরা জানি 60-এর দশকে প্রথম যখন এই প্রোগ্রামের প্রচলন হয়, তখন একটা প্রোগ্রাম ছিল, সেটি বিভিন্ন গবেষণাগারে, বিভিন্ন কম্পিউটার ব্যবহৃত হয় এমন প্রতিষ্ঠানে বহুল প্রচলিত ছিল। সেই প্রোগ্রামটি ছিল বেসিক। ওই সময় বেসিক, কিউ বেসিক, এই সমস্ত প্রোগ্রামগুলো তখন প্রচলিত ছিল। অবশ্য সামান্য কিছু ম্যাথমেটিক্যাল টার্ম শুধু এই বেসিক প্রোগ্রামের সাহায্যে করা যেত, বিশদ পরিসরে কিছু তেমন করা যেত না। এর পূর্ণরূপ বিগিনার্স অল পারপোজ সিম্বলিক ইনস্ট্রাকশন কোড, বেসিক। 1967 সালে এই যুক্তরাষ্ট্রের বেল গবেষণাগারে এই বেসিক প্রোগ্রামটিকে সংযোজিত বিয়োজিত করে একটি নতুন নামকরণ করা হয়। সেটি ছিল বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা সংক্ষেপে BCPL, বা আরও সংক্ষেপে বি প্রোগ্রাম। এটিও তখন ব্যাপক প্রসারণ ঘটে। এর প্রচলন ব্যাপক পরিমাণে হয়। তারপর 1972 সালে ড্যানিশ রিচি এই বি প্রোগ্রামের কিছু কৌশলগত পরিবর্তন এনে তৈরি করেন সি প্রোগ্রাম, অর্থাৎ বি প্রোগ্রামটাকে আরেকটু আপডেট করে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি তৈরি হয়েছে তার নামকরণ করা হয়েছিল সি প্রোগ্রাম। পি এর পরবর্তী ক্যাপিটাল সি প্রোগ্রাম। মূলত বি প্রোগ্রামের কিছু সীমাবদ্ধতা, দুর্বলতা দূর করাই ছিল এই সি প্রোগ্রাম তৈরির উদ্দেশ্য। এখন আসো আমরা সি প্রোগ্রামের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। সি প্রোগ্রামটা কি? এই সি প্রোগ্রামটা যেহেতু 0 আর 1 দিয়ে লেখা হয় না, সংক্ষিপ্ত কোনো কোড দিয়ে লেখা হয় না, ইংরেজি ভাষা মানে আমাদের বোধগম্য ভাষাতে তৈরি করা হয়, এ কারণে সিকে উচ্চতর ভাষা বলা যেতে পারে। আমরা এর আগের লেকচারে দেখেছি 0 আর 1 দ্বারা রচিত ভাষা ছিল মেশিন ভাষা, নেমনিক কোড বা সাংকেতিক কোড দিয়ে তৈরি ভাষা ছিল মধ্যস্তরের ভাষা। অপরদিকে ইংরেজি ভাষা বা মানুষের বোধগম্য ভাষায় তৈরি প্রোগ্রামগুলো ছিল উচ্চতর ভাষা। যেহেতু সি প্রোগ্রাম আমরা ব্যবহারকারীরা লিখতে পারি, ভুল ভ্রান্তি চেক করতে পারি, অতএব একে উচ্চতর ভাষা বলা যেতে পারে। আবার সি ভাষাকে মধ্যস্তর ভাষাও বলা যেতে পারে।
প্রশ্ন আসতে পারে সি কে উচ্চতর ভাষা বা মধ্যস্তর ভাষা দুটো কিভাবে বলা যায়? হ্যাঁ, সি কে মধ্যস্তর ভাষা বলার দুটি কারণ। প্রথম কারণ হলো যে মধ্যস্তর ভাষা বা অ্যাসেম্বলি ভাষা যেমন নেমনিক কোড দিয়ে রচিত, ঠিক তেমনি সি প্রোগ্রামেও এমন কিছু সাংকেতিক শব্দ লেখা হয় যেটা মধ্যস্তরের ভাষার মতো। আমরা সি প্রোগ্রামের উদাহরণে এটা আরো ভালো দেখব যে সি প্রোগ্রামেও উচ্চতর ভাষাতেও সি প্রোগ্রামটি উচ্চতর ভাষা সত্ত্বেও মধ্যস্থ ভাষার মতো কিছু সাংকেতিক কোড দ্বারা রচিত সাংকেতিক শব্দ একটি পুরো, যেমন ইন্টিজার তার মানে পূর্ণ সংখ্যা, সি প্রোগ্রামে ইন্টিজার শব্দটাকে সংক্ষেপে আইএনটি লেখা হয়, যেটা নেমনিক কোডেও এরকম ছোট ছোট কোডে লেখা হতো। আচ্ছা, তাহলে সি কে মধ্যস্তর ভাষার দুটা কারণের একটি কারণ বুঝলাম, মধ্যস্তরের ভাষার মতো সি ভাষাতেও সাংকেতিক কিছু কোড বা অক্ষর দিয়ে রচিত হয়। আর দ্বিতীয়টি হলো সি প্রোগ্রামটিও হার্ডওয়্যার রিলেটেড, অর্থাৎ মেমোরি অ্যাড্রেস বিট বাইট নিয়ে কাজ করে, যেটা আমাদের মধ্যস্তর ভাষার একটি প্রধান বৈশিষ্ট্য ছিল। সি প্রোগ্রামটা যখন রান করা হবে কোনো একটি ল্যাপটপ বা ডেস্কটপে বা অ্যাপসের মাধ্যমে মোবাইলে, তখন এই ভাষাটা রান করার জন্য লেখা থেকে শুরু করে রান করা পর্যন্ত কম্পিউটারের নিজস্ব মেমোরির প্রয়োজন আছে। আর আমরা জানি মধ্যস্তর ভাষা একটি গুরুত্বপূর্ণ অপশন ছিল, বৈশিষ্ট্য ছিল, যেটি বিট বাইট ও মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে। ঠিক তেমনি এই সি প্রোগ্রামটাও বিট বাইট ও মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে। আর এই দুইটি কারণে সিকে মধ্যস্তরের ভাষা বলা হয়। আমরা প্রোগ্রামের উদাহরণে এই দুটো জিনিস আরেকটু ক্লিয়ার করব। সিকে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজও বলা হয়। প্রশ্ন আসতে পারে কেন? হ্যাঁ, এটার উত্তর হলো যে বললাম যে সি প্রোগ্রামটা যখন আসে, সি প্রোগ্রামটা যখন 1972 সালে তৈরি হয়, তার আগে অনেক আগে থেকে, তার 7-8 বছর আগে থেকে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন গবেষণাগারে ব্যবহৃত হতো। তো ওই সমস্ত প্রোগ্রামগুলো দিয়ে বৃহৎ পরিসরে কোনো কাজ করা যেত না, শুধু ম্যাথমেটিক্যাল টার্ম। অপরদিকে এই সি প্রোগ্রামটা আসার পর ম্যাথমেটিক্যাল টার্ম, গাণিতিক মানে যৌক্তিক কাজ, গ্রাফিক্সের কাজ, আরো অনেক অ্যানিমেশনের কাজ করা যেত বলে তখন এই সি প্রোগ্রামকে বহুবিধ ব্যবহার উপযোগী একটি প্রোগ্রাম বলা হতো বলেই সিকে জেনারেল পারপাস বা সর্ববিষয়ক সর্ব উদ্দেশ্যে ব্যবহৃত একটি ভাষা বা ল্যাঙ্গুয়েজ বলে। সিকে প্রসিডিউরাল বা স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজও বলা হয়। আর কেন এটি? এর উদ্দেশ্য হলো সি প্রোগ্রামটি এমন হতে পারে ধারাবাহিকভাবে এক্সিকিউট হচ্ছে, আবার এমন হতে পারে সি প্রোগ্রামের ভিতরে বিভিন্ন অংশ বা বিভিন্ন ফাংশন, ছোটখাটো অনেকগুলো ফাংশন ব্যবহার করে রচনা করা হয়। যেহেতু সি প্রোগ্রামে বিভিন্ন ফাংশন, সেই ফাংশনের বিভিন্ন অপশন থাকে, আর এই কারণে সিকে স্ট্রাকচারাল বা কাঠামোগত ল্যাঙ্গুয়েজ বলে। ফাংশন অর্থ বিভিন্ন ধাপে ধাপে প্রোগ্রামটা বাস্তবায়ন করা হয়, এটিও স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ বলার একটি উদ্দেশ্য। সিকে কেস সেন্সিটিভ ভাষাও বলা হয়। এর কারণ হলো অন্যান্য উচ্চতর ভাষায় ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, যে কোনো অক্ষর মিক্সচার মানে মিশানো থাকলেও প্রোগ্রাম বাস্তবায়নে বা রান করতে কোনো সমস্যা হয় না। অথচ এই সি প্রোগ্রামে ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দিয়েই লিখতে হয়। বিশেষ পরিসরেও বড় হাতের অক্ষর লেখা যায়, কিন্তু এটা আমরা ধরে নেব বড় হাতের অক্ষর লেখাই যায় না। আর যেহেতু সি প্রোগ্রামটা ছোট হাতের অক্ষর এবং খুব সাবধানে লিখতে হয়, আর এই কারণে সিকে কেস সেন্সিটিভ ভাষা বলা হয়। কেস সেন্সিটিভ অর্থ যে হাতে মানে অক্ষরগুলো সি প্রোগ্রামে ব্যবহৃত ইংরেজি অক্ষরগুলো ছোট হাতের হবে এবং খুব সাবধানে লিখতে হয়, মিক্সার করা যাবে না, সেন্সিটিভ বিষয়। এবার সি ভাষার সুবিধা কি? সি ভাষার সুবিধা হলো সি ভাষাটা ইংরেজি ভাষার মতো, এই জন্য একজন ব্যবহারকারীর কাছে সহজে বোধগম্য, ডিবাগিং সহজ, ভুল সহজ, দ্রুত এক্সিকিউট করা,
অর্থাৎ এই প্রোগ্রামটা লেখার পর কম্পাইল বা রান খুব দ্রুত হয়। এটাও আমরা প্র্যাকটিক্যালি দেখব। মেমোরি কম লাগে। সি প্রোগ্রামটা লিখতে অন্যান্য উচ্চতর ভাষার তুলনায় মেমোরি কম লাগে। এবার সি ভাষার অসুবিধা। সি ভাষার অসুবিধা হলো সি ভাষাতে মানে সি ল্যাঙ্গুয়েজে ভাষার মিশ্রণ করা যাবে না, অর্থাৎ কেস সেন্সিটিভ ভাষাটা এখানে বলা আছে ইংরেজি ছোট হাতের অক্ষর বড় হাতের বা ইচ্ছা মতো লেখা যাবে না, নিয়ম অনুসারে এটি লিখতে হবে। সঠিক চলক ঘোষণা করতে হবে। হ্যাঁ, একটি প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামে কি কি মান ব্যবহৃত হবে সেগুলো ঘোষণা করা হলো চলক ঘোষণা করা। এটাও আমরা পরবর্তীতে বলবো। আর একটি প্রোগ্রামের শুরুতে এই সঠিক চলক ঘোষণা করতে হয়, অর্থাৎ যে সমস্ত চলক ব্যবহৃত হবে সেগুলোই ঘোষণা করতে হবে। বাড়তি বা যা ভিতরে ব্যবহার হবে শুরুতে ওটা দেওয়া যাবে না তা না। এদিক এটা একটা অসুবিধা। 3 নাম্বার, সঠিক নিয়মে লেখা যায়। হ্যাঁ, বিভিন্ন ফাংশন, বিভিন্ন সাংকেতিক চিহ্ন, কোড, ব্র্যাকেট, সেমিকোলন, কোলন এটি ইচ্ছা মতো লেখা যাবে না। একটি প্রোগ্রামের সি প্রোগ্রামের নির্দিষ্ট রুলস অনুযায়ী সেটি লিখতে হবে। আমরা এখন সি প্রোগ্রামের কাঠামো বা স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। সি প্রোগ্রামের স্ট্রাকচারকে 6টি অংশে ভাগ করা যেতে পারে। অংশ 6টি এরকম: ডকুমেন্টেশন সেকশন, লিঙ্ক সেকশন, ডেফিনেশন সেকশন, মেইন ফাংশন সেকশন, গ্লোবাল ডিক্লারেশন সেকশন এবং সাব প্রোগ্রাম সেকশন। তোমরা লক্ষ্য করে থাকবে এই কাঠামোগুলোর মধ্যে 2টি সেকশন, লিঙ্ক সেকশন আর মেইন ফাংশন সেকশন, আমি লাল কালি ইউজ করে লিখেছি। এর মানে এটাই বুঝিয়েছি যে এই 2টি সেকশন বা ফাংশন, এই 2টি অংশ অবশ্যই লাগবে। আর বাকি যে 4টি ফাংশন বা সেকশন, সাব প্রোগ্রাম সেকশন বানানটা ভুল হয়েছে, সাব প্রোগ্রাম সেকশন, এগুলো থাকলে প্রোগ্রাম ভালো, না থাকলেও প্রোগ্রাম বাস্তবায়নে কোনো সমস্যা হবে না। এখন আমরা উদাহরণের মাধ্যমে এই যে সেকশনগুলো কোথায় কোনটা লাগবে সেটি উদাহরণের সাহায্যে দেখানো হলো। আমরা এখানে একটি সি প্রোগ্রাম তৈরি করেছি যেটি হলো একটা বৃত্তের পরিধি নির্ণয়ের প্রোগ্রাম। দিস ইজ এ প্রোগ্রাম ক্যালকুলেট দ্য এরিয়া অফ সার্কেল। আচ্ছা, আমরা একটু ব্যাকে যাই। এই প্রোগ্রামের শুরুতে ছিল ডকুমেন্টেশন সেকশন। আচ্ছা, একটি প্রোগ্রাম লেখার শুরুতে যদি ওই প্রোগ্রাম বিষয়ে কোনো ধারণা তথ্য দেওয়া থাকে তাহলে সেটি হলো ডকুমেন্টেশন সেকশনের কাজ। উদাহরণে দেখা যায় যে এই প্রোগ্রামটার প্রথমেই ডবল স্ল্যাশ এর সাহায্যে আমি এই প্রোগ্রামের নামকরণ করেছি। ডবল স্ল্যাশ এর অর্থ এই প্রোগ্রামটা কম্পাইল করার সময় এই লাইনটি কম্পাইলার এড়িয়ে যাবে, অর্থাৎ প্রোগ্রামে এই লাইনটি যেন ঝামেলা না করে, এজন্যই এটিকে ডবল স্ল্যাশ দ্বারা আলাদা করা হয়েছে। আর এর নিচে বাকি সবগুলো প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় স্টেটমেন্ট বানাই। তাহলে ডকুমেন্টেশন সেকশন হলো একটি প্রোগ্রামের শুরুতে ওই প্রোগ্রাম বিষয়ক যদি কোনো তথ্য থাকে এটি থাকলে কি হয়, একজন ব্যবহারকারীর কাছে ওই প্রোগ্রাম সম্পর্কে একটি ভালো ধারণা পাওয়া যায়। এই প্রোগ্রামের নামটি কি, এটি অনেকের জন্য প্রথম বুঝতে কষ্ট হবে, কিন্তু সে যদি প্রোগ্রামের শুরুতেই এই ডকুমেন্টেশন সেকশনের দিকে তাকায় তাহলে সেই প্রোগ্রামের ধারণা সে পেয়ে যাবে। এরপরে আমরা প্রোগ্রামের স্বার্থে লিখি হ্যাশ চিহ্ন দিয়ে ইনক্লুড studio.h, ইনক্লুড conio.h। এগুলোর ব্যাখ্যা পরবর্তীতে দেব। আর এই 2টি অংশ হলো আবশ্যিক। একটা প্রোগ্রামের শুরুতে হেডার ফাইল ঘোষণা করা বা হেডার ফাইলের সঙ্গে প্রোগ্রামকে কানেক্ট করা, সংযুক্ত করা আবশ্যিক বিষয়। আর এই কারণেই এই 2টি লাইনকে লিঙ্ক সেকশন হিসেবে দেখানো হয়েছে। আর লিঙ্ক সেকশনটি আবশ্যিক। ডেফিনেশন সেকশন,
একটি প্রোগ্রামের ভিতরে একটি মান যদি নির্দিষ্ট করা থাকে এবং এই নির্দিষ্ট করা মানটি যদি পরবর্তীতে প্রোগ্রামে ব্যবহৃত হয় তাহলে সেটি ডেফিনেশন সেকশনের কাজ। আমরা এই ডেফিনেশন সেকশনে যা ঘোষণা করব সেটিও হ্যাশ চিহ্ন দিয়ে লিঙ্ক সেকশনের পরেই ঘোষণা করব। এক্ষেত্রে আমরা যেহেতু বৃত্তের পরিধি নির্ণয়ের একটি প্রোগ্রাম করেছি আর এই কারণে বৃত্তের পরিধি নির্ণয়ের জন্য পায়ের মান দরকার, সেই পায়ের মান 3.14 এটি আমরা ডিফাইন বা নির্দিষ্ট করে দিয়েছি। এরপরে হলো মেইন ফাংশন সেকশন, গ্লোবাল ডিক্লারেশন সেকশন। হ্যাঁ, একটি প্রোগ্রামের তার আগে বলে নেই এই যে ভয়েড মেইন লেখাটা, এই ভয়েড মেইন থেকে আমার ভয়েড মেইনের পরে যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আর শেষ সেকেন্ড ব্র্যাকেটের আগ পর্যন্ত পুরোটাই হলো আমার মেইন ফাংশনের আন্ডারে থাকে বা মেইন ফাংশনের কাজ। আর এই মেইন ফাংশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই প্রোগ্রামে কি কি মান ব্যবহৃত হবে তা প্রোগ্রামের শুরুতে ঘোষণা করে দেওয়া। এখানে আমরা প্রোগ্রামে যেহেতু আর রেডিয়াস আর এর মান ব্যবহার হবে, ফলাফল হিসেবে এরিয়াকে সংক্ষেপে এ নাম দেওয়া হয়েছে, আর এটাই হলো গ্লোবাল ডিক্লারেশন সেকশন বা ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। তাহলে ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন সম্পর্কে আমরা কি বুঝলাম, যে একটি প্রোগ্রাম বাস্তবায়ন করতে গেলে কিছু মানের প্রয়োজন হয়, সেই মানগুলো কোন ধরনের, এখানে কি কি মান থাকবে সেটি প্রোগ্রামের শুরুতে ঘোষণা করে আসতে হয় বা বলে দিতে হয়, আর এই লাইনটি হলো গ্লোবাল ডিক্লারেশন সেকশন। এটি মেইন ফাংশনের ভিতরেই বেশি থাকে। এরপরে মেইন ফাংশন সেকশন, যে ভয়েড মেইন, কোনো প্রোগ্রামার ভয়েড মেইন, কোথাও ইন্টিজার মেইন, কোথাও শুধু মেইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামটি শুরু করতে হয়। তাহলে এই যে ভয়েড মেইন লেখার পর আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং এর মাঝখানে সবগুলোই আমার এই প্রোগ্রামের জন্য আবশ্যিক, আর এটি হলো আমার সেই মেইন ফাংশন সেকশন। উল্লেখ্য এখানে সাব প্রোগ্রাম সেকশনের কোনো ব্যবহার নেই। এটি একটি ছোট প্রসিডিউরাল প্রোগ্রাম, এক ধারাবাহিকভাবে এটি এক্সিকিউট হয়ে গেছে। যেহেতু এটি বড় কোনো প্রোগ্রাম না রেখে এই জন্য এখানে ছোট ছোট বিভিন্ন অংশে বাস্তবায়ন করার প্রয়োজন হয়নি বলে এখানে সাব প্রোগ্রাম সেকশন ব্যবহৃত হয়নি। আমরা আমাদের পরের স্লাইডে, আচ্ছা, সব প্রোগ্রামেই যে এই 6টি অংশ ব্যবহৃত হবে এমন কোনো কথা নেই। আমরা এর আগে একটা স্লাইডে দেখেছি, এই স্লাইডটিকে আবার নিয়ে আসলাম। এই স্লাইডে আমরা দেখিয়েছি যে 6টি ধাপের মধ্যে 6টি অংশের মধ্যে 2টি অংশ আবশ্যিক, বাকিগুলো থাকলে ভালো, না থাকলে নেই। আমরা যে প্রোগ্রামটা করেছি এখানকার প্রথম 5টি কাঠা অংশ সে প্রোগ্রামে ব্যবহৃত হয়েছে। এখন আমরা ছোট্ট আরেকটি প্রোগ্রামের উদাহরণের সাহায্যে দেখব যে না, এই প্রোগ্রামটিতে সব ফাংশনের দরকার নেই, এর চেয়ে কম বা মিনিমাম 2টি ফাংশন থাকলেও প্রোগ্রামটি হয়। ধরো আমরা একটি ছাপানোর প্রোগ্রাম করলাম, আমরা কম্পিউটার কিবোর্ডের সাহায্যে ইনপুট দেব, মনিটরে সেই ফলাফল আকারে আমরা দেখব। আর এই প্রোগ্রামের জন্য আমরা এই উদাহরণটি দেখানোর জন্য আমরা এই প্রোগ্রামটি তৈরি করেছি। এখানে দেখা যাচ্ছে ইনক্লুড studio.h, ইনক্লুড conio.h। আমি আবার বলি, studio.h conio.h নিয়ে বিশদভাবে এর পরে আমরা আলোচনা করব। এই দুটি মেইন ফাংশন ব্যবহার হয়েছে, লিঙ্ক সেকশন ব্যবহৃত হয়েছে এবং মেইন ফাংশন ব্যবহৃত হয়েছে। আর মেইন ফাংশনের মধ্যে শুধু printf লিখে, এখানে আমার ভেরিয়েবল ঘোষণার দরকার পড়েনি, এখানে আমি ডেফিনেশন সেকশনের কোনো ডিফাইন করিনি, জাস্ট মেইন ফাংশন আর তার উপরে লিঙ্ক সেকশন দিয়ে, মেইন ফাংশন সেকশন এবং লিঙ্ক সেকশন দিয়ে এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছে। আর এই প্রোগ্রামটি রান করলে জাস্ট বাংলাদেশ লেখাটা মনিটরে শো করবে। আর এর আগে যে প্রোগ্রামটি দেখালাম, এই প্রোগ্রামটিতে আমরা কিবোর্ডের সাহায্যে একটা রেডিয়াস পরিধির মান দেব আর কম্পিউটার অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বৃত্তের ক্ষেত্রফলটি নির্ণয় করে দেবে। এখন আমরা আসি এই সি প্রোগ্রামিং চ্যাপ্টারে ব্যবহৃত কয়েকটি টপিক নিয়ে, যে টপিকগুলো জ্ঞানমূলক, অনুধাবন, নৈবেদ্যতে আসে।
তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এই প্রোগ্রামের শুরুতে আমরা হ্যাশ চিহ্ন দিয়ে studio.h বা kunio.h কে লিঙ্ক করেছি, আর এই লাইনকে আমরা হেডার। আমরা খেয়াল করব প্রোগ্রামে যে সমস্ত জায়গায় .h যুক্ত এবং অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে .h যুক্ত কোনো ফাংশন, কোনো কি এটাকে বলা যাবে যে ডাটা কিওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড। তো এই কারণে বলেছি যে প্রোগ্রামে এখানে আমি ইচ্ছে করলে conio.h কে conio.ipq এগুলো দিতে পারবো না। অর্থাৎ একটা প্রোগ্রামের জন্য যা আবশ্যিক, যা প্রোগ্রামার ডেভেলপাররা লিখতে আমাদেরকে বাধ্য করেছে, সেগুলো হলো আমাদের ফাংশন, এগুলো হলো আমাদের জন্য রিজার্ভ বা কিওয়ার্ড। এখানে আমরা studio.h আর kunio.h লিখেছি, আর যে .h যুক্ত কিওয়ার্ডগুলো হলো হেডার ফাইল। এখানে আমরা আরও math.h graphic.h ব্যবহার করতে পারি। আমরা যদি ম্যাথমেটিক্যাল কোনো টার্ম করি সেক্ষেত্রে আমরা math.h, আর যদি আমরা গ্রাফিক্সের কোনো কাজ করি সেখানে আমরা graphic.h ব্যবহার করব। আচ্ছা, প্রশ্ন আসতে পারে আমরা studio.h kunio.h কেন ব্যবহার করি? হ্যাঁ, এগুলো আমরা পরবর্তীতে বলবো যে একটি প্রোগ্রামের ভিতরে প্রিন্ট ফাংশন, স্ক্যান ফাংশনের কাজ রয়েছে, আর প্রিন্ট ফাংশন, স্ক্যান ফাংশন এই সমস্ত ফাংশনগুলোকে ব্যবহার করার জন্য বা আউটপুট দেখানোর জন্য এই হেডার ফাইলগুলো আমাদের প্রোগ্রামের সঙ্গে ইনক্লুড করতে হয়, যুক্ত করতে হয়। তাহলে আমরা হেডার ফাইল জানলাম, একটা প্রোগ্রামের শুরুতে .h যুক্ত ফাইলগুলোকে বলা হয় হেডার ফাইল, আর হেডার ফাইলকে হ্যাশ চিহ্ন বা প্রি প্রসেসর ডিরেক্টরির মাধ্যমে সংযুক্ত করতে হয়। এরপরে ফাংশন, একটি প্রোগ্রামে বিভিন্ন ওয়ার্ডগুলো বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়, সেগুলোকে আমরা ফাংশন বলবো। ফাংশন বলতে এখানে অন্যান্য স্বাভাবিক ফাংশনের মতো এগুলো বিশেষ উদ্দেশ্য বোঝানো হয়েছে, যে এই উদ্দেশ্যে এই ওয়ার্ডটি লিখতে হয়। কিওয়ার্ড, এই যে একটু আগে বললাম যে সি প্রোগ্রামে আমি ইচ্ছে মতো কিছু ব্যবহার করতে পারবো না, আমাকে প্রত্যেকটা ওয়ার্ডের একটা মিনিং আছে এবং সেই ওয়ার্ডগুলো বিশেষ জায়গায় বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত হয়, সেই ওয়ার্ডগুলোকে বলা হয় কিওয়ার্ড। প্রোগ্রাম ভিত্তিতে বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে, এনসিসিতে 32টি, টার্বোসিতে হয়তো বা এরকম 64টি এরকম আছে। এরপর লাইব্রেরি ফাংশন। আচ্ছা, একটি হেডার ফাইলের আন্ডারে অনেকগুলো ফাংশন থাকে। লাইব্রেরিতে যেমন বইয়ের সমাহার বা অনেকগুলো বই একত্রে একটি শেলফের মধ্যে থাকে, সেই শেলফকে যেমন লাইব্রেরি শেলফ বলা যায়, ওরকম একটি প্রোগ্রামে বিভিন্ন ধরনের ফাংশন ব্যবহৃত হবে। সেই ফাংশনগুলো যদি একটি হেডার ফাইলের আন্ডারে থাকে তখন সবাইকে একসঙ্গে লাইব্রেরি ফাংশন বলে। ফাংশন কিউ, ওই যে বললাম বিশেষ উদ্দেশ্যে যেই কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো ফাংশনে, যে প্রিন্ট ফাংশন এটা হলো ছাপানোর জন্য ব্যবহার করা হয়। স্ক্যান ফাংশন, স্ক্যানএফ, এটাকে আমরা ইনপুট নেওয়ার জন্য, কম্পিউটারে দ্বারা কোনো কাজ করানোর জন্য বা ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ব্যবহার করি। মনিটরে কোনো কিছু আউটপুট দেখতে চাইলে সেটি প্রিন্টএফ দিয়ে লিখি। আচ্ছা, প্রি প্রসেসর ডিরেক্টিভ হ্যাশ চিহ্ন, আমরা দেখেছি প্রোগ্রামের শুরুতে হেডার ফাইলকে যখন যুক্ত করি তার আগেই হ্যাশ চিহ্ন দিতে হয়। এই হ্যাশ চিহ্নকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ, অর্থাৎ কম্পাইলার এই হ্যাশ চিহ্ন পেলে নিজেকে প্রস্তুত করে নেয় যে ব্যবহারকারী এখন সি প্রোগ্রামটি তৈরি করবে, তার যাবতীয় অপশনগুলো এখানে সক্রিয় হয়ে যায়। তাহলে হ্যাশ চিহ্ন দিয়ে আমরা যখন ইনক্লুড studio.h লিখি, কম্পাইলার সি প্রোগ্রাম জন্য প্রস্তুত থাকে একে কম্পাইল করার জন্য, একে রান করার জন্য। ভেরিয়েবল বা কনস্ট্যান্ট, আমরা একটু আগে দেখেছি যে এই প্রোগ্রামটিতে মনিটরে যে প্রোগ্রামটি শো করছে, এই প্রোগ্রামটি দেখেছি আমরা পায়ের মান 3.14 আমরা ফিক্সড করে ডিফাইন করে দিয়েছি, আর এই কারণে এটা হলো কনস্ট্যান্ট, স্থির। আবার ফ্লোট আর এ, এই যে ভয়েড মেনের পরে ফ্লোট কেন ব্যবহার করেছে এটা বলবো। দশমিকের মান নিয়ে এখানে কাজ করা হচ্ছে, এই জন্য ফ্লোট ব্যবহার করা হয়েছে। আর এই মানগুলো আমরা ইচ্ছা মতো পরিবর্তনশীল, এই মানগুলো আমরা ইচ্ছা মতো দিতে পারি, যে কোনো মান নিয়ে প্রোগ্রামটি চেক করতে পারে, আর এই কারণে এগুলো হলো ভেরিয়েবল। তাহলে কি বুঝলাম, যে একটি প্রোগ্রামে যদি পরিবর্তনশীল কোনো মান ব্যবহার হয় সেগুলো হলো ভেরিয়েবল, আর একটি প্রোগ্রামে যদি ফিক্সড বা স্থির কোনো মান ব্যবহার করা হয় তবে সেটি কনস্ট্যান্ট। তাহলে ভেরিয়েবল আর কনস্ট্যান্ট আমরা এখানে পেয়ে গেলাম। ডেটা টাইপ, হ্যাঁ, এই সি প্রোগ্রামে কোন ধরনের ডেটা ব্যবহার হবে? পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, অক্ষর, বড় কোনো দশমিক, বড় কোনো সংখ্যা। এটি প্রোগ্রামের শুরুতে
পূর্ণতার জন্যই এই ডেটা টাইপ ব্যবহার করা হয়। আমরা যদি পূর্ণ সংখ্যা নিয়ে কম্পিউটারে কাজ করি তাহলে আমাদেরকে কম্পিউটারকে চেনাতে হবে এটি একটি ইন্টিজার, আর ইন্টিজারকে সংক্ষেপে আইএনটি বলে। আমরা যদি দশমিক কোনো সংখ্যা নিয়ে প্রোগ্রামে কাজ করি তাহলে তার নাম ফ্লুইড, আর ফ্লুইডকে এফওএলএটি দ্বারা, আমরা যদি অক্ষর ভিত্তিক বা সংখ্যা ভিত্তিক কোনো ইনপুট বা ডেটা নিয়ে কাজ করি তাহলে আমাদেরকে স্ট্রিং, ক্যারেক্টার, ডাবল ইত্যাদি চিনিয়ে দিতে হয়। আর এগুলো হলো ডেটা টাইপ, এগুলো আমরা উদাহরণের সাহায্যে দেখব। কম্পাইল হলো একটি প্রোগ্রাম রচনার পর এই প্রোগ্রামটি রান করার আগে, মানে বাস্তবায়ন করার আগে বা ফলাফল দেখার আগে প্রোগ্রামটি কম্পাইল করে নিতে হয়। আমরা এর আগে কম্পাইলার নাম শুনেছি, যে উচ্চতর ভাষার প্রোগ্রামকে অনুবাদ করার জন্য যে সফটওয়্যারটি তার নাম কম্পাইল। যেহেতু আমরা সিকে উচ্চতর ভাষা হিসেবেও জেনে এসেছি, এই জন্য এখানে এই কম্পাইলের ব্যাপার। কম্পাইল হলো একটি প্রোগ্রাম রচনার পর সেটি ভুল হয়েছে কিনা বা রান করার যোগ্য কিনা সেটা যাচাই করা। যদি প্রোগ্রামে কোনো ভুল থাকে তাহলে সেই ভুলগুলোকে একত্রে মনিটরে প্রদর্শন করবে, আর আমরা ব্যবহারকারীরা সেই ভুলগুলো দেখে দেখে প্রতিটি লাইন সংশোধন করে ফলাফলের জন্য প্রস্তুত করব। এরপর এক্সপ্রেশন, একটি সেই প্রোগ্রামে সমান চিহ্ন ব্র্যাকেটের ভিতরে সমান চিহ্ন বা তার সঙ্গে কিছু চলক, তার সঙ্গে কিছু অপারেট মিলে কিছু কিছু লাইন লিখবো, সেগুলো হলো এক্সপ্রেশন। যেমন 10টি সংখ্যার যোগ করব বা 2টি সংখ্যার যোগ করব, সেক্ষেত্রে 2টি সংখ্যা যোগ করার জন্য যোগ চিহ্ন এবং সমান চিহ্ন ব্যবহার হবে, এই যে এই দুটি যোগফল একটি জায়গায় রাখবে। আর সমান চিহ্ন সম্বলিত যোগ বিয়োগ এই ধরনের অপারেন্ট মিলে এক্সপ্রেশন তৈরি হয়, এগুলো আমরা উদাহরণে দেখব। এরপরে স্টেটমেন্ট, সি প্রোগ্রামের প্রতিটি লাইন, যে লাইনগুলো প্রোগ্রামাররা প্রোগ্রামের স্বার্থে লিখে সেগুলো হলো স্টেটমেন্ট পরে সেমিকোলন বসে। আর মূলত প্রোগ্রামের স্বার্থে যেগুলো লিখতে হয় সেগুলো স্টেটমেন্ট না, সেগুলো এক একটা ফাংশন বলতে studio.h studio.h ভয়েড মেন বাদ দিয়ে যে সমস্ত লাইনগুলো ব্যবহার করা হয় প্রতিটি লাইনকে আলাদা আলাদা স্টেটমেন্ট বলতে পারি, এবং এই স্টেটমেন্টের প্রতিটির একটি আলাদা বা স্বতন্ত্র মিনিং রয়েছে। তাহলে আমরা ধন্যবাদ। আমরা মোটামুটি সি প্রোগ্রামে ব্যবহৃত কিছু শব্দ, কিছু ফাংশন, অপশন, কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা এর পরবর্তী কোনো এক শিটে, কোনো একটি লেকচারে আমরা এই প্রোগ্রামটিকে আরেকটু ডিটেলস করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।